ভারতবর্ষের ইকোনমিক ক্যাপিটাল মুম্বাই, সেই মুম্বাইয়ের একটা ইম্পর্টেন্ট জায়গা দাদার, এবং সেই দাদারে একটা রেল স্টেশন আছে। এবং সেই রেল স্টেশনের ওভারব্রিজ যেটা থাকে না, যেটা থেকে এক প্ল্যাটফর্ম থেকে মানুষ আরেক প্ল্যাটফর্মে যায়, যদিও ভারতের বেশিরভাগ মানুষই ওই রেলওয়ে ব্রিজ ইউজ করে না, তারা ইউজ করে ওই রেল লাইনের উপর থেকে যাতায়াতটা। এই কারণে অনেক সময় অনেক দুর্ঘটনাও ঘটে যায়। তো যাই হোক, 4 আগস্ট রাত্রেবেলা ওই 11টা বাজে একটা মানুষ ঘোরাতে ওই দাদারের যে রেল স্টেশনের যে ওভারব্রিজ আছে সেটা থেকে টুকটুক করে নামছে। সে একটা ভারী লাল ট্রলি ব্যাগ নিয়ে নামছে এবং সে নামাতে রীতিমতন হিমশিম খাচ্ছে। এদিকে সে নিজেও আবার ঘোরাচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে একটা এক্সপ্রেস ট্রেন। এই এক্সপ্রেস ট্রেনটা তিতমির এক্সপ্রেস, এবং এই এক্সপ্রেস ট্রেনটা ওই যে মুম্বাই আছে এবং মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া আছে, সেখানে যে ওয়েস্টার্ন ঘাট আছে, যেখানে পুরো ঘাট এরিয়া আছে, পর্বতমালা চারিদিকে আছে, সেইখান থেকে যায়। সেখানে প্রচুর নদী, নলা, পাহাড়, জঙ্গল, টানেল, মানে একটা হিউজ, একটা বলতে পারেন 7th ওয়ান্ডার লাইন ওখান থেকে তৈরি করা হয়েছিল, সেটাও আবার ব্রিটিশ আমলের। এবার সেইখানে যাওয়ার জন্য একটা ট্রেন দাঁড়িয়ে আছে স্টেশনে, স্টেশন নাম্বার হচ্ছে 3। এবার সেই ব্যক্তি যখন ওখান থেকে আসছে তখন দূর থেকে এক আরপিএফের যে কনস্টেবল আছে সে দেখছে যে একটা লোক খুব কষ্ট করে একটা বড় ট্রলি ব্যাগ নিয়ে আসছে এবং সে ঘোরাচ্ছে। এবার দূর থেকে সেই আরপিএফের কনস্টেবল একটা জিনিস ক্লিয়ার কাট বুঝতে পারে যে সেই ব্যক্তি মোস্ট প্রবাবলি হয়তো দিব্যাঙ্গ আছে, হয়তো তার শারীরিকভাবে কোনো একটা প্রবলেম আছে, সেই কারণে সে ঘোরাচ্ছে এবং সাথে একটা ভারী ব্যাগ। তো সেহেতু সে এগিয়ে যায় হেল্প করার জন্য। এবার সেই ব্যক্তি যখন আরপিএফকে এগিয়ে আসতে দেখে তখন সেই ব্যক্তি বলে যে, মানে দূর থেকে ইশারা করছে লাগবে না হেল্প, কিন্তু তারপরেও সেই আরপিএফ তাকে হেল্প করার জন্য চায়, কিন্তু সে হেল্পে রাজি না। ভালো কথা, হেল্পে রাজি না, কিন্তু এবার সে আস্তে আস্তে যখন ট্রলি ব্যাগটা টেনে নিয়ে ট্রেনে উঠছে, ট্রেনে ওঠানোর সময় ট্রলি ব্যাগটা, সেই সময়ও সেই ব্যক্তির প্রবলেম হচ্ছে এবং সেই প্রবলেমের জন্য আরপিএফ সেইবার ব্যাগটা আস্তে করে তুলে দেয়। সেই ব্যক্তি সোজা কামরার মধ্যে সেই ট্রলি ব্যাগটা নিয়ে চলে যায়। এবার যখন ওই আরপিএফ এই সমস্ত কর্মকাণ্ড ঘটানোর পর সে আবার ইন দ্য রিটার্ন ব্যাক চলে যাচ্ছে, সেই দ্য মোমেন্ট তার হঠাৎ করে ফিল আসে যে ভাই কিছু একটা তো অদ্ভুত আছে। এবং সেই কিছু একটা অদ্ভুত ব্যাপার এটাই যে সে দেখছে যে যে স্থান থেকে সেই ব্যক্তিটা হেঁটে হেঁটে এসেছে, সেই ওভারব্রিজে ওখান থেকে আসা থেকে শুরু করে ট্রেনে ওঠা, এইটুকু জায়গাতে ফোঁটা ফোঁটা রক্ত পড়ে আছে। অ্যান্ড দ্যাট দ্য মোমেন্ট সে পুরো রীতিমতো শকড হয়ে যায়। ওই লাল ট্রলি থেকে কি এই লাল রঙের কিছু ড্রপ পড়েছে বা এগুলো কি রক্ত? সে একটুখানি না নিচে ঝুঁকে দেখে এবং ঝুঁকে দেখা মাত্রই বুঝতে পারে যে হ্যাঁ, ওটা লাল, আর কিছুই না, ওটা হচ্ছে একটা রক্ত এবং সেটা মোস্ট প্রবলি মানুষের রক্ত। সে সঙ্গে সঙ্গে সেই কামরার ভিতরে ওঠে। কামরার লাস্টে গিয়ে দেখে সেই ব্যক্তি রীতিমতন ঘামছে, ঘেমে একদম ওইখানে একটা বসে আছে এবং সেই মুহূর্তে তার পাশে যে ওই লাল ট্রলি ব্যাগটা রাখা আছে তার থেকে দরদর করে রক্ত ঝরে ঝরে পড়ছে। তখন আরপিএফ তার কাছে যায়, সে রীতিমতন ঘাবড়ে আছে। তাকে যখন কয়েকটা কোশ্চেন করে তখন আরপিএফ বুঝতে পারে যে এই ব্যক্তি কথাই বলতে পারে না এবং এই কথা না বলার জন্যই সে কি বলছে সেই জিনিসটা সে বোঝে না। এবার আরপিএফ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে, আরপিএফের যে হেড অফিসাররা আছে তাদেরকেও ফোন করে এবং তাদেরকে ফোন করার পর একে সে আটকে রাখে। এবার আরপিএফ পুলিশ আসে, তাকে অ্যারেস্ট করে রেল থানায় নিয়ে যায় এবং রেল থানা থেকে তারপর তাকে দাদারের যে পুলিশ স্টেশন আছে সেখানে ট্রান্সফার করা হয়। এবং সেইখানে ট্রান্সফার করার পরেই পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করে, সেই জিজ্ঞাসাবাদে এমন কিছু শকিং জিনিস উঠে আসে যেটা আপনারা কোনো দিন কল্পনাও করতে পারবেন না। এই যে ব্যক্তি যাকে এই আরপিএফ কনস্টেবল ধরেছে তার নাম হচ্ছে জয় চাওড়া। এই জয় চাওড়া মুম্বাইয়েরই একটা বস্তিতে থাকে। সে আশেপাশে ছোটোখাটো কাজ করে, যেহেতু সে মুখ এবং বধির, মানে সে কানেও শুনতে পায় না আর মুখেও বলতে পারে না, তো সেহেতু সে একটা দিব্যাঙ্গ। সে ছোটোখাটো কাজ করে তার নিজের সংসার চালাতো, সে বিয়ে করেনি। আশেপাশে তার খুব একটা রেপুটেশনও ভালো ছিল না। কিন্তু যে ব্যক্তি ওই ট্রলি ব্যাগে আছে সে কে? পুলিশ অনেক জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু জিজ্ঞাসাবাদের কোনো নিট ফল আসছে না। তার কারণ পুলিশ তো তার ল্যাঙ্গুয়েজটাই বুঝতে পারছে না, সে যে কী বলছে এক্স্যাক্টলি সেটা মানে পুলিশ বুঝতে পারছে না। এবার সেই মুহূর্তে পুলিশের এক কনস্টেবল এসে বলে যে আমার ছেলে সে সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশুনো করেছে, সে কিন্তু ক্লিয়ারলি এর ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবে।
তখন পুলিশ তাকে ডাকে। সেই কনস্টেবলের ছেলে আসে এবং সেই কনস্টেবলের ছেলে এসে যখন এই জয় চাবড়ার সাথে কথাবার্তা বলে, তখন সেই কনস্টেবলের ছেলে বলে যে এই জয় চাবড়া যতই মুখ আর বধির হোক, এ খুন করেছে। এবং এর ট্রলি ব্যাগ যেটা খুলে পুলিশ দেখতে পায় যে খণ্ড বিখণ্ডিত একটা দেহ চাপসে একদম ওই ট্রলির মধ্যে ঢোকানো হয়েছে। সেটা আর একটা মুখ এবং বধিরের, তার নাম হচ্ছে আরশাদ। এবার আরশাদের ফ্যামিলির কাছে যখন এই খবরটা যায়, তখন আরশাদের ফ্যামিলি রীতিমতন ভেঙে পড়ে। আরশাদের ফ্যামিলিতে কে কে আছে? আরশাদের ফ্যামিলিতে তার 2 ছেলে মেয়ে আছে এবং তার সাথে তার ওয়াইফ আছে। ইভেন তার ওয়াইফও কিন্তু মুখ এবং বধির। তার ওয়াইফের নাম হচ্ছে রুকসানা। 2012 সালে তাদের বিয়ে হয়েছিল। তাদের বিয়ে খুবই ভালোভাবে চলছিল এবং রুকসানা এই খবরটা শুনে নিউজ মিডিয়াকে একটা কথাই বলে যে এরপর আমার ফ্যামিলির কি হবে, আমার ছেলে মেয়ে কী খাবে, আমার ফ্যামিলিতে তো একমাত্র এই আরশাদই কামাতো, তাহলে এবার থেকে আমার কি হবে। সবাই তাকে হেল্প করার জন্য এগিয়ে আসে এবং এই খবরটা নিউজ মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে একটা মুখ এবং বধির মানুষ আরেকটা মুখ এবং বধির মানুষকে মেরে ট্রলি করে সেটাকে নদীতে ফেলে দেওয়ার জন্য একটা তিতমির বলে এক্সপ্রেসে উঠে পড়েছিল এবং তার প্ল্যান নিয়ার অ্যাবাউট সাকসেসফুল হয়ে গেছিল। কিন্তু তার আগে আরপিএফ কনস্টেবল সেটা ধরে ফেলে। কিন্তু এইখানে কি গল্পটা শেষ? এইখানে যদি গল্পটা শেষ হতো তাহলে আমি এই ট্রু ক্রাইম স্টোরি রিয়েল লাইফ ঘটনাতে আজকে আপনাদের শোনাতাম না। এইখানে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নস আছে। সেই টুইস্ট অ্যান্ড টার্নসগুলো আপনি যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে এই সমাজ তার এমন একটা অধ্যায়ে চলে এসেছে যেখানে আপনি অ্যাকচুয়ালি কাউকে বিশ্বাসই করতে পারেন না। এবার এইখানে এই জয় চাওড়ার কথা মতন পুলিশ 2 দিন পর আরও একজনকে অ্যারেস্ট করে যে এই কেসে জড়িত ছিল। তার নাম হচ্ছে শিবজিৎ। এই শিবজিৎকে অ্যারেস্ট করার পর এই শিবজিৎ এবং জয় চাওড়া এরা দুজনেই মেনে নেয় যে এরা এই যে আরশাদ আছে তাকে মেরেছে কীভাবে। তাকে প্রথমে বাড়িতে ডাকে, বাড়িতে দারু পার্টির জন্য ডাকে এবং সেই দারু পার্টি করার জন্য যখন তাকে ডাকা হয়, যখন তারা 3 জনেই ড্রাঙ্ক হয়ে যায় এবং সেই ড্রাঙ্ক হওয়ার পরেই একের পর এক আঘাত এই শিবজিৎ এবং জয় এই আরশাদের উপর করে। এই আরশাদের তারপর ওখানেই মৃত্যু হয় এবং সেই মৃত্যুর পর তার পুরো বডিটা প্যাক করে একটা গাড়ি ডাকা হয়। সেই গাড়িতে তুলে এই দাদার স্টেশনে নিয়ে যায় এবং দাদার স্টেশনে সে নিজে পুরো কর্মকাণ্ডটা ঘটনাটাকেই ধরা পড়ে বলে। কিন্তু ঠিক এই ঘটনাটা ঘটে গেছে, এই শিবজিৎ এবং জয় চাওড়া অ্যারেস্ট হয়ে গেছে, ঠিক এক্স্যাক্টলি এর 6 থেকে 7 দিন পর ওই মুখ আর বধিরদের যে কমিউনিটি আছে তারা হঠাৎ করে ওই দাদার পুলিশ স্টেশনের সামনে আসে। এসে রীতিমতন তারা কিছু একটা বলবে, কিন্তু তাদের ল্যাঙ্গুয়েজটা কেউ বুঝতে পারছে না। এইবার সেই আবার কনস্টেবলের ছেলেকে ডাকা হয়। সেই কনস্টেবলের ছেলে আসে, এসে তাদের কথাবার্তাগুলো শোনে এবং এই কথাবার্তা শোনার পরেই এই যে কনস্টেবলের ছেলে আছে সে এমন কিছু পুলিশকে বলতে চলেছিল সেটা পুলিশকে আরও চমকে দেবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে আরশাদের মৃত্যু এবং সেই মৃত্যুর পিছনে মেন কারণ হচ্ছে এই জয় এবং শিবজিৎ। তারা এই পুরো জিনিসটাকে লাইভ স্ট্রিম করেছিল এবং সেই লাইভ স্ট্রিমিংটা কে দেখছিল জানেন? জিতপাল বলে এক মুখ এবং বধির। তাহলে এই জিতপালকে, জিতপাল মুখ অ্যান্ড বধির, সে একটা সময় কাজের সূত্রে বা কোনো কিছু করে সে বেলজিয়াম চলে যায় এবং বেলজিয়াম যাওয়ার পর থেকেই তার কোথাও না কোথাও এই আরশাদের সাথে একটা ঝামেলা তৈরি হতে থাকে। আরশাদকে সে মোটেও সহ্য করতে পারতো না। তো সেই কারণে এই আরশাদকে মারার সে একটা ছক কষে এবং সেই মারাটা, সেই নৃশংসতাটা সে নিজের চোখে দেখবে। সে কি করে দেখবে? সে ভাড়া করে এই জয়কে, জয় চাবড়া এবং শিবজিৎকে। এই জয় চাবড়ার সাথে নিশ্চয়ই তার কোনো একটা টাকার লেনদেন হয়েছে, সেটা পুলিশ আপাতত জানে না যে কত টাকার অ্যামাউন্ট। এইবার এই যে জয় চাবড়া আছে সে আরশাদকে মারল কেন? এই জয় চাবড়া তো কোনো ভাড়াটে খুনি ছিল না যে এই আরশাদকে টাকার বিনিময়ে মেরে দেবে। তাহলে কেন? নিশ্চয়ই নেশা পান করতো, সেটার জন্য না, সেটার কারণ না। অ্যাকচুয়ালি এই যে জয় চাবড়া এবং আরশাদ, তাদের মধ্যে একটা ভীষণ লেভেলের ইগোর প্রবলেম ছিল। তারা একে অপরকে পছন্দ করতো না। কেন করতো না? সেটা হচ্ছে এই যে
আরশাদ আছে, আরশাদের যে ওয়াইফ আছে রুকসানা, সেই রুকসানার সাথে এই জয় চাপড়ার একটা অবৈধ সম্পর্ক ছিল এবং এই অবৈধ সম্পর্কটা হাতে নাতে কিন্তু আরশাদ একদিন ধরে ফেলে এবং এই ধরে ফেলার পর থেকেই এদের মধ্যে 36-এর একটা আঁকড়া ছিল। এরা একে অপরকে মোটেও সহ্য করতে পারতো না। তো এই যে জয় চাপড়া ছিল না, এর আবার একটু ক্যারেক্টারের প্রবলেম ছিল। সে শুধুমাত্র রুকসানা না, রুকসানার মতন আরও বেশ কয়েকজন নারীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এবং আরশাদ এবং তারও একটা টিম ছিল, তারা সবাই এবার মুখ এবং বধির। তাদের সাথে কিন্তু রীতিমতন একদিন প্ল্যান করে এই জয় চাপড়াকে এক মেয়ের বাড়িতে একটা অবৈধ অবস্থায় তাকে ধরে ফেলে এবং সেই মোমেন্টে এই জয় চাপড়াকে জামা কাপড় খুলে তাকে বেশ একটু পেটানি দেওয়া হয় এবং সেই থেকে জয় চাপড়া মনে মনে ভেবে নেয় যে এর রিভেঞ্জ আমি একদিন নেব। এবং এই ব্যাপারটা যখন পুরো জিনিসটা এই যে জিতপাল আছে সে বেলজিয়ামে বসে জানতে পেরেছিল, সেই দিন থেকেই সে ডিসাইড করেছিল যে এই যে জয় চাপড়া আছে না, একেই বলির বাখড়া বানিয়ে একে দিয়েই সামান্য টাকার অ্যামাউন্টের লোভ দেখিয়ে এই যে আরশাদ আছে তাকে মারার পুরো প্ল্যানিংটা কষবে এবং সেই মোতাবেক টাকার একটা ডিল হয়। টাকার ডিলের পর এই জয় চাপড়া শিবজিৎকে প্ল্যান করে, শিবজিৎ এবং জয় চাপড়া টাকার ভাগ করে। তারা প্ল্যান করে আরশাদকে একটা দারু পার্টির জন্য এই জয় চাপড়া যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটে ডাকে এবং সেই ফ্ল্যাটে যখন দারু পার্টি কমপ্লিট হয়ে যায়, যখন এই আরশাদ রীতিমতন মদের নেশায় ঢুলছে, সেই মোমেন্টে তাকে একের পর এক আঘাত করা হয়, শরীর থেকে সমস্ত জামা কাপড় খুলে নেওয়া হয়, তাকে মারা হয়, তাকে হত্যা করা হয়। এবং এই জিনিসটা দুটো মানুষ লাইভ স্ট্রিমে দেখছিল, এক তো জিতপাল যে বেলজিয়ামে বসে আছে এবং শকিনলি আরও একটা ব্যক্তি ছিল, সেটা কে জানেন? সেটা হচ্ছে এই আরশাদের ওয়াইফ রুকসানা। এই রুকসানাও যে প্রথমে নাটক করেছিল যে আমার ফ্যামিলির একমাত্র আর্নিং মেম্বার সে মারা গেছে, আমি কি করব, সেও এই জয় চাপড়ার সাথে অবৈধ সম্পর্কে ছিল এবং সেই অবৈধ সম্পর্কটা সেই যাতে কন্টিনিউ করতে পারে, তার সাথে একটা লাইফ স্টার্ট করতে পারে, তো সেই কারণে সে তার নিজের হাজব্যান্ডের যে মারধরের ভিডিও, যে মৃত্যুর ভিডিও, সেটা লাইভ স্ট্রিমে নিজে বসে দেখেছিল। তো এই ক্ষেত্রে বর্তমানে এই যে জয় চাপড়া আছে, শিবজিৎ আছে এবং এই যে রুকসানা আছে, এই তিনজনকেই অ্যারেস্ট করা হয়েছে এবং সেই যে ট্যাক্সি ড্রাইভার তাকেও খোঁজা হচ্ছে এবং রীতিমতন সিসিটিভিতে দেখা যাচ্ছে যে এই আরশাদ দারু পার্টির জন্য এই যে জয় চাপড়া আছে তার ফ্ল্যাটে যাচ্ছে এবং ওই যে জিতপাল আছে যে বেলজিয়ামে বসে আছে, সে তো এখন আউট অফ রিচ আছে, কিন্তু তার এগেনস্টেও নিশ্চয়ই ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা নোটিশ জারি করবে এবং তাকেও নিশ্চয়ই ধরার চেষ্টা করা হবে। জানি না কতটা ধরতে পারবে। তো আমি বলেছিলাম না যে বর্তমানে আপনি কাকে বিশ্বাস করবেন? ভাবুন, যে মানুষগুলোকে দেখে আপনার সহানুভূতি যাকে, যে মুখ অ্যান্ড বধির আছে বা দিব্যাঙ্গ আছে, তার শরীরে কোনো প্রবলেম আছে, তারা আজকাল কি করছে। এবং এই জিনিসটা জানেন, জিতপাল রীতিমতন এই যে ভিডিওটা, এই ভিডিওটা ওই মুখ এবং বুদ্ধির মানে দিব্যাঙ্গদের যে গ্রুপ থাকে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ, তাতে পাঠিয়েছিল নিজের রবরবা দেখানোর জন্য যে আমি এখানকার ডন, আমার উপরে কেউ কিছু বলতে পারবে না। এবং সেই গ্রুপে জানেন আরও একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে সেই গ্রুপে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে যত দিব্যাঙ্গ আছে, মুখ এবং বধির আছে, তাদেরকেও অ্যাড করা হয়েছিল। এই কেসটা ভেরি একটা ইন্টারেস্টিং কেস ছিল, রহস্যজনক কেস ছিল যে একটা দিব্যাঙ্গ আর একটা দিব্যাঙ্গকে মারছে, আরেকটা দিব্যাঙ্গকে সঙ্গে নিয়ে আরেকটা দিব্যাঙ্গ ওয়াইফ এবং আরেকটা দিব্যাঙ্গ যে বেলজিয়ামে বসে আছে, তারা সবাই লাইভ স্ট্রিমিং দেখছে। কি নৃশংস ব্যাপার, মানুষকে বিশ্বাস করা সত্যি বলছি চাপের হয়ে গেছে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইউনিক ট্রু ক্রাইম ঘটনা। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা যদি ইন স্টোরি ফরম্যাট আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আজকের ঘটনা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো এক ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে। আজকে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য রকম দেখছেন, তাই না? অ্যাকচুয়ালি আমি কাজের জন্য অন্য একটা জায়গায় এসেছি, তো চান্স পেয়েছি। আমি ভাবলাম যে জলদি এই ভিডিওটা করে দিই। এই ভিডিওটা আজ থেকে 4 মাস আগের, তো আমি অনেক দিন ধরেই ফলো আপ করছিলাম। তো এখন পুরো ঘটনাটা কিন্তু একদম বেরিয়ে এসেছে, কে অভিযুক্ত আছে সবাই অ্যারেস্ট হয়ে গেছে এবং এদেরকে তো কোর্টেও তোলা হয়েছে। তো এই কারণে এই ঘটনাটা এখন রিভিল করলাম। তো এনিওয়ে, চলুন আবার দেখা হবে পরে।